মুম্বাই মহারাষ্ট্র মুম্বাইতে বনওয়ারি পুলিশ স্টেশনের নিয়ারেস্ট একটা হসপিটাল রয়েছে। ভালো একটা হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল। সেখানে একটি মেয়েকে অ্যাডমিট করা হয়। মেয়েটি এত ভয়ে আতঙ্কিত ছিল যে পুরুষ জাতি কোনো লোককে দেখলে মেয়েটি চিৎকার করত, খুব ভয়ে আতঙ্কিত থাকতো। কারণ মেয়েটির সঙ্গে অনেকটি ঘটনাই ঘটেছিল, যে অনেক প্রবলেম ছিল, অনেক কষ্টে ছিল। তাই ওখানে মেয়েটিকে যে দেখভাল করতো বা মেডিসিন দিত, ইঞ্জেকশন, স্যালাইন, সমস্ত কিছু যা হতো, খাওয়া দাওয়া সব কিছু এ টু জেড লেডিস দেখভাল করতো। ওনার লেডিস যে স্টাফ থাকতো সেগুলো দেখভাল করতো। তো ভিডিওটি কীরকম ছিল, এত বড় একটি ঘটনা, চলুন আজকে ডিসকাস করি। মুম্বাই মহারাষ্ট্র, মুম্বাই মানে বনওয়ারি পুলিশ স্টেশনের নিয়ারেস্ট যে পুনে নামের সিটিটি রয়েছে, পুনে রেলওয়ে স্টেশনের বাইরে জাস্ট স্টেশনের গেটে একটি মেয়ে, যার এজ অনলি 14 বছর, সে বিকেলের দিকে রেলওয়ে স্টেশন যায়। ওর একটি বন্ধু ওর বাড়িতে আসার কথা, ও ফোন করেছিল যে তুমি রেলওয়ে স্টেশনে আমাকে রিসিভ করতে আসো, আমি আসতেছি। তো রেলওয়ে স্টেশনে গিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিল, বাট ওর বন্ধু আসেনি ওখানে রিটার্ন, ওর বাড়িতে যাওয়ার জন্য আসেনি। তো মেয়েটি যেহেতু বাড়িতে বলে যায়নি মা বাবাকে, তাই স্টেশন থেকে বাড়ি আসতে খুব ভয় পায়। তাই তাড়াতাড়ি বাড়ি না আসে, আর একটু অপেক্ষা করতে করতে অপেক্ষায় আশায় থাকে। ওখানে রাত্রি 10টা বেজে যায়। যেহেতু রাত্রি 10টা বেজে যায়, তো ওখানকার যে একটা অটো চালক ড্রাইভার, তার চোখ যখন মেয়েটির উপরে পড়ে যে এই মেয়েটি কী ব্যাপার এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, তো ড্রাইভারটি ওর পাশে যায়। ড্রাইভারটি বলে, দেখুন আপনি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন, কোনো অসুবিধায় আছেন কি না, কোনো প্রবলেম আছেন? তো মেয়েটি ড্রাইভারটির সঙ্গে বলতে বলতে কান্না করে ফেলে যে এরকম ব্যাপার, আমি বাড়ি থেকে বলে আসিনি, আমি আমার একটা ছেলে বন্ধুর অপেক্ষায় ছিলাম, ছেলেটি আমাদের বাড়িতে আজকে আসতে চেয়েছিল আমার বন্ধু, বাট ও আসেনি, আর ওর অপেক্ষায় আমি এখানে দাঁড়িয়ে আছি, আর আমি খুব প্রবলেমে আছি। তো প্লিজ যদি হেল্প হয় তাহলে খুব ভালো। তো ড্রাইভারটি কী করে ওখান থেকে রিটার্ন চলে যায় বাইরে যাওয়ার পর ড্রাইভারটি একটি প্ল্যানিং করে একটা জলের বোতল কিনে নেয়। জলের বোতলের মধ্যে ভালো যে নশিলা পদার্থ হয়, যেগুলো ঘুমের ওষুধ হয়, সে ওষুধটি জলের বোতলের মধ্যে মিক্স করে জলের বোতল সঙ্গে নিয়ে আসে। আর মেয়েটিকে বলে, আচ্ছা আপনি তো এখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনার বন্ধু তো আপনার জন্য বাইরে অপেক্ষা করতেছে, এই তো কেবল জাস্ট বাইরে বসে দাঁড়িয়ে আছে, ও আপনার জন্য অপেক্ষা করতেছে সেম আপনার মতো। তো চলুন আমি আপনাকে ওখানে নিয়ে যাচ্ছি। মেয়েটি কিছু চিন্তা ভাবনা না করে দেখে ড্রাইভারের গাড়িতে বসে যায়, সঙ্গে সঙ্গে চলে যায় বাইরে। তো ড্রাইভারটি বলে যে দেখুন আপনি তো অনেকক্ষণ ধরে কান্নাকাটি করেছেন, খুব প্রবলেম আছেন, আপনি এই জলটি খান, নেন জলের বোতল রাতে থামান। ড্রাইভারটি জল পান করে জল খায়। তো গাড়িতে বসার পর কিছুক্ষণ চলার পর 5 থেকে 2 থেকে 3 মিনিট গাড়িতে চলার পর মেয়েটির মাথায় একটা ঘুমের মতো চক্র আসে, যে মেয়েটি ঘুম পাড়ানোর জন্য উল্টে যখন পড়ে যায়, তো ড্রাইভারটি পড়তে না দিয়ে মেয়েটিকে ধরে গাড়ির সিটের মধ্যে ভালো করে বসায়, গাড়ি সোজা একদম বাইরে একটি জঙ্গলের দিকে নিয়ে যায়। ড্রাইভার লোক যেহেতু সব কিছু জানে, ওখানকার লোকাল লোক, একটি জঙ্গলে নিয়ে যাওয়ার পর মেয়েটির সঙ্গে গণধর্ষণ রেপ করার পর 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, এরকম রাত্রি 2টা অবধি একটানা লাগাতার বাড়ি রেপ করার পর ড্রাইভারটি কী করে ওখান থেকে মেয়েটিকে আবার গাড়ির মধ্যে রিটার্ন নিয়ে আসে, একটি ওখানে লোকাল লজ ভাড়া করে লজে নিয়ে যায়। লজে নিয়ে যাওয়ার পর আগে থেকে ওর বন্ধু বান্ধবকে কল করে লজের মধ্যে রেখেছিল। প্রায় 4 জনের মতো ছেলে ছিল ওখানে আগে থেকে। তো 4 জন আগের থেকে ছিল, আর ইনি নিয়ে 5 জন। এক করে রেপ করতে করতে আরও অন্যজনকে ডাকা, এরকম করতে করতে টোটাল লোক ওখানে 12 জন হয়ে যায়। 12 জন লোক একটানা মেয়েটিকে বাড়ি করে রেপ করে গণধর্ষণ করে, কি বলবো, আপনারা শুনলে মনের মধ্যে একটা বেচেনি সৃষ্টি হয়ে যাবে যে কীরকম লোক আছে আমাদের পৃথিবীতে। তো এক করে 24 ঘন্টা লাগাতার রেপ চলে, গণধর্ষণ চলার পর মেয়েটি শুধু একটাই কথা, যে আপনাদের হাত ধরতে যে আমাকে ছেড়ে দিন প্লিজ আমার। হ্যাঁ, কিন্তু এত লোকগুলো
দরিদ্রী ছিল, মানে খারাপ ছিল, যে মেয়েটির কাপড় চোপড় সব খুলে দিয়ে মেয়েটিকে নগ্ন অবস্থা করে ফেলে দেয়। তো খাবার মাংতে ছিল, পানি মাংতে ছিল, খাবারও দেয়নি, পানিও দেয়নি। খুব অসুবিধা, মেয়েটি কান্নাকাটি করতেছে, রুমের ভিতরে কান্নাকাটি, রুম থেকে বাইরে আওয়াজটা যায়নি, সতরে জানি কান্নাকাটি না করে, যেন আওয়াজ যেন না করে, তার জন্য ওই লোকগুলো, ড্রাইভারগুলো সব মিলিয়ে এক একটা করে ইঞ্জেকশন দিচ্ছিল মেয়েটিকে। নশিলা যে ইঞ্জেকশনগুলো, নাসার যে ইঞ্জেকশনগুলো দিচ্ছিল, যেন কান্নাকাটি না করে আর যেন আমাদের সঙ্গে এনজয় করে। এক এক করে একজন দুজন করতে করতে 12 জন লোক মিলে একটানা রাতভর রেপ করতে থাকে। 24 ঘন্টা চলে যায়, মেয়েটিকে কিছু খাওয়া পানি না দেয়। ওই 12 জনের মধ্যে একজন লোকের মধ্যে একটু দয়া চলে আসে একটি ছেলের মধ্যে, যে মেয়েটি মরে যাবে হয়তো, চলুন এনাকে ছেড়ে দেওয়া যাক। তো ওই লোকটা নিয়ে গিয়ে মেয়েটিকে আবার ওই পুনে স্টেশন থেকে, ওর গ্যাপে ছিল তো দাদার রেলওয়ে স্টেশনে নিয়ে গিয়ে ছেড়ে দেয় মেয়েটিকে। রেলওয়ে স্টেশনে ছেড়ে দেয়, ওখানে আবার ঠিক ওই রাত্রি, আবার বিকেল অন্যদিন রাত্রি 10টার সময় ছেড়ে দেয়। তো ছেড়ে দেওয়ার পর দুজন রেলওয়ে কর্মীর মধ্যে, সাফাই কর্মী ছিল ওখানকার রেলওয়ে স্টেশনে, ওগুলো ছেলে মানুষ। তো ওরকম পাশে যায় মেয়েটির, বলে কীরকম, কেন আপনি কী ওষুধ আছেন। আবার মেয়েটিকে ওরকম সেম একটি জঙ্গলের দিকে নিয়ে যায়, আবার রেপ করার পর এরা দুজনে কী করে রেপ করে, সাফাই কর্মীরা 1-2বার করে রেপ করে মেয়েটিকে একটি রেলওয়ে গাড়িতে বসায় দেয়, রেলওয়ে বগিতে চাপাতে বসায় দেয়। ওই রেলটি যে ট্রেনটি দাদর থেকে রেলটি যাচ্ছিল আপনার অন্য রেলওয়ে স্টেশনের দিকে, যেটা হচ্ছে হরিয়ানার দিকে, চণ্ডীগড়। তো পাঞ্জাব চণ্ডীগড়, যেটা হরিয়ানা পাঞ্জাব দুটারই রাজধানী, চণ্ডীগড়ের দিকে যাচ্ছিল ট্রেনটি। চণ্ডীগড় ওর লাস্ট স্টপেজ। তো মেয়েটিকে ট্রেনে বসায় দেয়। মেয়েটি এত ভয়ে, এত আতঙ্কিত ছিল, 2 দিন ধরে খাওয়া পানি না দিয়ে বাড়ি করে রেপ করে 12 জন ওখানে, 2 জন বাইরে, 14 জন লোক মিলে অবস্থা করে ওর। তো মেয়েটি একদম রেলওয়ে বগির মধ্যে খুব মানে ভয়ে আতঙ্কিত, চাপায় একদম কোনায় বসেছিল। আর যে কোনো লোককে দেখলে মেয়েটি পুরো ভয় পেয়ে যেত, কারোর সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করেন। ওই দিক দিয়ে অনেকজন, হাজার লোক ট্রেনের সাইড দিয়ে যাওয়া আসা, কিন্তু কেউ ওর মেয়েটির সঙ্গে কথা বলার চেষ্টা করেনি, কারণ সবাই নিজের কাজে ব্যস্ত, প্লাস ভয় পায় যে কী হবে না হবে, কী ঝামেলা, এটা কী প্রবলেম আছে। তো যখন ট্রেনটি ওদিকে যায়, চণ্ডীগড় লাস্ট স্টপেজে যখন ট্রেনটির স্টপেজ শেষ হয়ে যায়, তো মেয়েটি ট্রেন থেকে নেমে যায় বাইরে বসে, রেলওয়ে স্টেশনের ভিতরেই। তখন হঠাৎ একটি জিআরপিএফ, রেলওয়ের যে পুলিশ হয়, তার চোখ পড়ে মেয়েটির উপরে যে চোখ পড়ে, যে দেখে মেয়েটি কোনো না কোনো অসুবিধায় পড়ে আছে অবশ্যই, কারণ এত ভয়ে আতঙ্কিত রয়েছে, দেখেই লাগতেছে যে না কোনো প্রবলেমে আছে। জিআরপিএফটি কাছে যায়, কাছে গিয়ে মেয়েটিকে জিজ্ঞাসা করে যে আপনি কোনো না কোনো ওষুধে আছেন, বলুন কি হয়েছে, আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি। মেয়েটি এত ভয়ে ছিল যে কোনো ছেলে মানুষ বা পুরুষ লোককে দেখলে মেয়েটির মনের মধ্যে একটা অজব গজব বেচানি হয়ে যেত, যে না ইনিও আমার সঙ্গে রেপ করবে, ইনিও আমার সঙ্গে এরকম করবে। ও সেই রেলওয়ে কর্মী যে জিআরপিএফ ছিল, তিনি কিন্তু রেলওয়ের জিআরপিএফ ছিল, কিন্তু কোনো না কোনো একটা তো পুরুষ লোকই ছিল। লেডিসটির মধ্যে মেয়েটির মনের মধ্যে একটা বেচানি ছিল, যে না ইনিও আমাকে নিয়ে গিয়ে আবার এরকম ঝামেলায় ফেলাবে। মেয়েটি কিছু বলেনি, একদম পুরো ভয়ের সঙ্গে। তো জিআরপিএফ বুঝে গেছে যে না কোনো এর সঙ্গে প্রবলেম হয়েছে। তো যেহেতু আমার মুখের মধ্যে না বলতেছে, তো আমি একটা মহিলা কর্মীকে ডাকি, ওর শুরু হইতে বলতে। তো তারপরে যে হয়, মানে ফোন করে কি একটা ওমেন চাইল্ড কমিটি যে রয়েছে লেডিসের, সে ওমেন চাইল্ড কমিটিতে কল করে ওখানকার লেডিস স্টাফগুলো আসে মেয়েটিকে একদম নিজের মায়ের মতো আদর যত্ন করে 10 থেকে 15 মিনিটের মধ্যে জিজ্ঞাসাবাদ করে যে বলুন মা, কী প্রবলেম করেছেন আপনি, কোথায় বাড়ি আপনার, কেন এরকম হয়েছে, কি হয়েছে আপনার, কাইন্ডলি আপনি আমাকে জানান, আপনার নিজের মায়ের মতো জানান, কোনো অসুবিধা নাই, আমি আপনাকে হেল্প করবো, আপনার হেল্পেরই জন্য এসেছি, আপনার সাহায্যের জন্য এসেছি। তারপর মেয়েটি
কান্না করতে করতে সব কিছু বলে দেয় যে এরকম এরকম কাহিনি, আমার বাড়ি অমুক জায়গা, আমি ওখান থেকে রেলওয়ে স্টেশন আমার একটা বন্ধুকে রিসিভ করতে গেছিলাম, আমার বন্ধু আসেনি, একটা ড্রাইভার আমাকে এরকম কাণ্ড করেছে। তারপর ওখান থেকে আবার রেলওয়ে স্টেশনে একদিন লজে রাখার পর আবার রেলওয়ে স্টেশনে নিয়ে গিয়ে ছেড়ে দেয় দাদার স্টেশনে, পুনে থেকে দাদারে ছেড়ে দেয়। দাদার থেকে আবার সাফাই কর্মীরা আমার সঙ্গে এরকম করে, ওখান থেকে আবার সাফাই কর্মীরা আমাকে ট্রেনে চাপা দেয়, আমি এখানে চলে আসি। এরকম আমার সঙ্গে বিপদ ঘটেছে, আমি আজও পর্যন্ত বাড়ি যেতে পারিনি। আর আদৌ আমি যেতে পারবো কিনা আমি এত কষ্টে আছি। আমাকে যে কোনো একজন পুরুষ লোক দেখলে আমার মনের মধ্যে একটা ভয় তৈরি হয়ে যায়, আতঙ্কিত তৈরি হয়ে যায়, আবার আমার সঙ্গে রেপ হবে, আমার সঙ্গে কী হবে না হবে। তো যে ওমেন চাইল্ড সোসাইটির যে কমিটির যে লোকগুলো এসছে আদৌ কিন্তু খুব ভালো হয়, জিআরপিএফও খুব ভালো হয়। তো ওখান থেকে ফ্লাইট ভাড়া করে, মানে জাহাজের টিকিট বুকিং করে আগে ওনাকে এই পুনে নিয়ারেস্ট পুনে স্টেশন নিয়ে আসে। পুনে পুলিশ স্টেশন, যে বনওয়াড়ি পুলিশ স্টেশন ছিল, ওখানে নিয়ে আসে। ওখানকার পুলিশ প্লাস জিআরপিএফ প্লাস ওমেন চাইল্ডের যে লোক সব মিলিয়ে মহিলাটিকে আবার মেয়েটিকে একটি হসপিটালে ভর্তি করে হসপিটালের যে কেবিন ওয়ার্ড ছিল, ওয়ার্ডের মধ্যে ডক্টর লেডিস, নার্স লেডিস, যে খাওয়া দাওয়া করাবে মেয়েটিকে তিনিও লেডিস, সমস্ত কিছু লেডিস। একজন পুরুষ লোক কিন্তু ওই রুমের মধ্যে যেতে পারেনি একদিন দুদিন করতে। তারপরে মেয়েটি ভালো ওষুধ খেয়ে ভালো পরিস্থিতি রিটার্ন আসে, সামান্য একটা স্বাভাবিক রিটার্নে আসে। তারপর এদিকে মেয়ের বাবা মা যেহেতু একটু গরিব লোক, একটা ছোট বাগান যে গার্ডেন হয় সেখানে কাজ করতেছিল। ওখানকার যে নিয়ারেস্ট পুলিশ স্টেশন ছিল ওখানে কমপ্লেন করেছিল যে আমার মেয়ে এরকম ব্যাপার, 2 দিন ধরে লাপাতা রয়েছে, হারিয়ে গেছে, গুমসুদা। এফআইআর করেছিল। তো জিডি করানোর পর ওরা বাড়িতে থাকে। আর এদিকে পুলিশ ছানবিন শুরু করে, নিজের হিসাবে কাজ শুরু করে। তো একটি দুটি করে কোনো না কোনো সুরাগ লোকগুলো খুঁজে বের করতেই হবে পুলিশের কাজ। তো সিসিটিভি খাঙ্গাল শুরু করে সিসিটিভি চেকিং করতে লাগাতার একটা দুটা সিসিটিভি চেক করতে 200টা সিসিটিভি চেক করার পর লাস্ট স্টেজে গিয়ে দেখে যে হ্যাঁ, একটি টেম্পুর ড্রাইভার, এত নাম্বার ড্রাইভার টেম্পুর, ঠিক এই মেয়েটি দাঁড়িয়েছিল বাইরে, মেয়েটিকে প্রতিশ্রুতি দেয়, একবার জিজ্ঞাসা করে যায়, আবার রিটার্ন আসে, গাড়িতে বসায় নিয়ে একটি জঙ্গলের দিকে যায়। তো ঠিক ওই ড্রাইভারটিকে পুলিশ ধরে। ড্রাইভারকে যখন একদম শক্তির নিয়ম, মানে পুলিশের হিসাবে ড্রাইভারটিকে জিজ্ঞাসাবাদ করা হয়, ড্রাইভারটি সব কিছু বকে দেয়। একজন দুজন করতে 14 জন লোক সামিল ছিল ওর মধ্যে। টোটাল 14 জন লোকের এগেনস্টে এফআইআর, সবাইকে ধরে নিয়ে যায় থানা, আর ভালো করে একদম মানে ওদের শাস্তি দেওয়ার পর ওখানকার যে পুলিশ ছিল সে নর্মাল কাস্টাডিতে নিয়েছিল। আগে কাস্টাডিতে নেওয়ার পর যে নেক্সট কোর্ট এদেরকে কী শাস্তি দেবে, কী সাজা দেবে দেখা যাবে। তো ওখানকার যে জিআরপিএফ ছিল, যে ডিএম ছিল, যে এসপি ছিল, সবাই এই জিনিসটা নিয়ে খুব ছিল। কিন্তু হ্যাঁ, মেন মিডিয়াতে এগুলো কথা উল্লেখ করেনি তখন। আর তো বন্ধু, এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য এটা নয় যে কারো মনের মধ্যে দুঃখ তৈরি হোক বা দুঃখ সৃষ্টি হোক বা কেউ কষ্ট পাক, এরকম কোনো মোটিভ আমার নেই। তো মেন মোটিভ হচ্ছে এটা যে সবাই জানুক এগুলো জিনিস, বাড়ির পরিস্থিতি, আপনার আশপাশের পরিস্থিতি দেখুক। কোনো ইয়াং মেয়ে বা বাড়ির দিদি বোন, মা বোন, কাউকে সিঙ্গেল কোনো জায়গায় ছাড়া এখনকার যুগে খুব একটা রিস্কি হয়ে যায়। প্লাস যেহেতু আনএজ 18-র নিচেও, আর কোনো না কোনো একটা সাপোর্টেবল লোক, দাদা বা বাবা কেউ সঙ্গে না থাকায় কোনো না কোনো প্রবলেম পড়ে যায়। সো আমি জানি না আপনারা কীভাবে ভিডিওটিকে কী মোটিভে দেখতেছেন না দেখতেছেন। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটিকে প্রেস করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও ডেলি রাত 7:30টার দিকে আপলোড করার চেষ্টা করব। প্রতিদিন আলাদা একটি নতুন করে কাহিনী গড়ে তোলার চেষ্টা করব। জাস্ট নতুন রয়েছি তাই কমফোর্টেবল হচ্ছে না বলার জন্য। প্লিজ সাপোর্ট করুন, ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আগে বাড়ার জন্য আমাকে সাপোর্ট দিন। আপনাদের ছোট্ট একটি লাইক, ছোট্ট একটি সাবস্ক্রাইব আমার জন্য একটু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। হ্যাঁ, ধীরে ধীরে দেখি আগের দিকে নেক্সট
একটি ইমেল আইডি দেবো, যেটাতে আপনার নাম, আপনাদের ডেট অফ বার্থ উল্লেখ করে জানাবেন যে নেক্সট এই ডেটে আমার ডেট অফ বার্থ হয়েছে। তো নেক্সট ডেটগুলোতে ডেট অফ বার্থ হিসাবে তুলে ধরবো যে আজকে অমুক অমুক লোকের জন্মদিন, তাকে শুভেচ্ছা জানাই, এরকম আরেকটি ছোট্ট প্রোগ্রাম নিয়ে আসবো লাস্টের দিকে, মানে ভিডিওটি লাস্টের দিকে প্রতিদিন এরকম করার চেষ্টা করবো। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক